একবার কল্পনা করুন, আপনি এমন একটা গুপ্তধনের নকশা পেয়েছেন যেটা নিজের করে পেলে আপনি হতে পারবেন অমর, আর সেই সাথে সাথে অনেক ধন সম্পদের মালিক। কিন্তু এটা রাখা আছে এমন একটা গোপন জায়গায় যেখানে হাজার বছরেও কেউ যেতে পারেনি। তাহলে কি আপনি অ্যাডভেঞ্চারে বের হবেন? আজকে ঠিক এমনই একটা গল্প শোনাবো, যেখানে প্রতি মুহূর্তে থাকবে অ্যাডভেঞ্চার আর টান টান উত্তেজনা। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতে দেখা যায় বে নামের একটা ছেলে সুন্দর একটা বাগানের দরজা খুলে একটা মেয়ের পিছু করছে। কোনো একজনের শক্তি তাকে মেয়েটার দিকে টেনে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর মেয়েটা তার সব পোশাক খুলে ফেলে পানিতে ঝাঁপ দেয়। এরপর পানিতে সাঁতার কেটে যখন তারা দুইজনের সামনে দাঁড়ায়, তখনই হঠাৎ করে আকাশ থেকে বজ্রপাত পড়ে। বিদ্যুৎ এসে সরাসরি মেয়েটির কাঁধের উপর পড়ে। এই মেয়েটার নাম হচ্ছে শার্লি। মুহূর্তেই তার পায়ের নিচে মাটিগুলো নরম কাদায় পরিণত হয়ে যায়, আর শার্লিকে মাটি ভিতরে টেনে নিয়ে যাচ্ছিল। বে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত কাদা মাটি শার্লিকে গিলে ফেলে। হঠাৎ তখনই এক ধাক্কায় তার চোখ খুলে যায়। বে বুঝতে পারে আসলে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল, আর বিগত কয়েকদিন ধরেই এই একই স্বপ্ন বারবার দেখছে। সেদিন বিকেলের দিকে বে তার এক বন্ধুকে দেখতে আসে। সেখানে আসার পর বে দেখে তাদের আরেক বন্ধু ইউককে কিছু লোক ঘিরে আছে। আসলে ইউক ওয়াং নামের একটা বিজনেসম্যানের থেকে কিছু টাকা ধার নিয়েছিল, কিন্তু এখন সে টাকাগুলো ফেরত দিতে পারছে না। এই বিজনেসম্যান আসলে একজন মাফিয়া ছিল, তাই সে তার গুন্ডাদেরকে নিয়ে ইউককে মারতে চাচ্ছিল। ঠিক তখনই বে বলে উঠে, আমার বন্ধুকে ছেড়ে দাও, তোমার যা লাগবে আমি দেব। তখন ওয়াং বলে, আমি একটা সিলিসিয়াস বুন চাই, যদি তুমি আমাকে সেটা এনে দিতে পারো তাহলে আমি তোমার বন্ধুকে ছেড়ে দিব। আসলে এই সিলিস্টিয়াল বুনটা ছিল একটা জাদুকরী জিনিস। এটা যার কাছে থাকবে সে অমর হয়ে যাবে, আর সেই সাথে তার কাছে অনেক ধন সম্পদ চলে আসবে। কিন্তু বন্ধুকে বাঁচাতে বে তখন ওয়াং এর প্রস্তাবে রাজি হয়ে যায়। সে বলে, ঠিক আছে, আমি তোমার জন্য ওটা খুঁজে নিয়ে আসব। এরপর বে তার বন্ধুদের সাথে নিয়ে বের হয় এবং সেই সিলিস্টিয়াল বুন কোথায় পাওয়া যাবে সেটা খুঁজতে শুরু করে। একসময় তারা জানতে পারে আসলে এই সিলিস্টিয়াল বুন রয়েছে একটা গুহার ভিতরে, আর সেখানে যাওয়ার রাস্তা শুধুমাত্র একটা প্রাচীন ম্যাপেই আঁকা আছে। আর এই ম্যাপটা আছে একটা লাইব্রেরিতে। যখন বে আর তার বন্ধুরা ওই লাইব্রেরিতে এসে পৌঁছায়, তারা সেখানে একটা মেয়েকে দেখতে পায়। কিন্তু মেয়েটাকে দেখে বে অবাক হয়ে যায়, কারণ এতদিন ধরে তো সে এই মেয়েটাকেই স্বপ্নে দেখে আসছে, কিন্তু এর আগে কখনো সে তাকে চিনত না। আর সব থেকে অবাক করা বিষয়, এই মেয়েটার নামও শার্লি। মেয়েটার কাছেই ছিল এই গুহায় যাওয়ার একমাত্র ম্যাপটা। তাই বে শার্লিকে বলে, আমাদের এই ম্যাপটা প্রয়োজন। শার্লি বলে, আমি ম্যাপটা তোমাদেরকে দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত হলো আমাকেও তোমাদের সাথে নিয়ে যেতে হবে। আর কোনো উপায় না থাকায় বে শার্লির প্রস্তাবে রাজি হয়ে যায়। তারা সবাই মিলে একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়ে সেই রহস্যময়ী গুহার উদ্দেশ্যে। নৌকাতে আমরা একজন মুখোশ পরা লোককে বসে থাকতে দেখি। সে আসলে বাকিদের উপর নজর রাখছিল। হঠাৎ শার্লির মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে, আর সেই খেয়াল করে দেখে তার হাতে থাকা কম্পাসটা ঠিকভাবে কাজ করছে না। তখনই পুরো নৌকাটা কেঁপে ওঠে। সবাই বুঝতে পারছিল নৌকার নিচে নিশ্চয়ই বড় কিছু একটা আঘাত করেছে। তাই নিরাপত্তার জন্য বে নৌকার সব যাত্রীকে ভিতরে পাঠিয়ে দেয়। বে আর তার বন্ধুরা পানিতে চারদিকে দেখার চেষ্টা করছিল আসলে কি হয়েছে, তাদের নৌকা কিসের সাথে ধাক্কা লেগে এভাবে কেঁপে উঠল। ঠিক তখনই একটা বিশাল মনস্টার পানির ভিতর থেকে লাফ দিয়ে তাদের নৌকার সামনের দিকটা ভেঙে ফেলে। আর এই ধাক্কায় শার্লি ছিটকে নদীতে পড়ে যাচ্ছিল, কিন্তু বে তাকে কোনো রকমে বাঁচিয়ে নেয়। এইদিকে সেই মনস্টারটা আবারও তাদের নৌকার উপরে উঠে আসে। এরকম কোনো প্রাণী তারা আগে কখনো দেখেনি। বে আর শার্লির সাথে তাদের বন্ধুরা পুরো শক্তি লাগিয়ে প্রাণীটার সাথে লড়াই করার চেষ্টা করছিল, কিন্তু প্রাণীটার চামড়া এতটাই শক্ত ছিল যে তাদের আঘাতে প্রাণীটার কিছুই হচ্ছে না। তারা প্রত্যেকে একে একে বিভিন্নভাবে চেষ্টা করে মনস্টারটিকে আহত করতে, কিন্তু মনস্টারকে কিছুতেই কাবু করতে পারছে না। তখন শার্লি এক ধরনের বিশেষ তীর মারে প্রাণীটার মুখে, আর ভয়ে সে আবার পানিতে ফিরে যায়। কিন্তু সবাই জানে মনস্টারটা আবারও আক্রমণ করবে, তাই তারা এবার মনস্টারকে নৌকার পাল দিয়ে বন্দি করার প্ল্যান করে। নৌকার পালটা খুলে তারা একটা জালের মতো বিছিয়ে নেয়, আর মাছটা যখন আবার আক্রমণ করতে আসে সবাই মিলে তাকে আটকে ফেলে। সে এক ঝাড়া দিয়ে সবকিছু ভেঙে ফেলে। যখনই মনে হচ্ছিল হয়তো এবার আর কেউ বাঁচতে পারবে না, তখনই সেই রহস্যময় লোকটা চলে আসে। তার কাছে থাকা একটা ইলেকট্রিক স্ট্রিক দিয়ে সে মনস্টারটিকে হাই ভোল্টেজের শক দেয়। মনস্টারটা তখনই পানিতে লাফ দিয়ে পালিয়ে যায়। আসলে এই লোকটার নাম হচ্ছে ডাক্তার সান। তিনি একজন বিজ্ঞানী, আর এই সিলিস্টিয়াল বুনের খুঁজে অনেক বছর ধরে ঘুরে বেড়াচ্ছিলেন। যখন তিনি জানতে পারেন যে বে আর তার টিম সেই গুহায় যাওয়ার রাস্তা বের করে ফেলেছে, সেও তাদের সাথে যোগ দেন।
এরপর যখন তারা খাওয়া দাওয়া করছিল তখন সান বাকিদের বলেন এই মনস্টারটা আসলে সিলেস্টিয়াল বুন পাহারা দেওয়ার জন্যই ওখানে ছিল, আর সামনে এরকম আরো অনেক বিপদ অপেক্ষা করছে। বে আর তার বন্ধুরা এই ব্যাপারে আগে থেকে কিছুই জানতো না। সানের দেওয়া তথ্যগুলো শুনে তারা ঠিক করে সানকেও তাদের সাথে নিয়ে যাবে। কিছুক্ষণ পর সেখানে লিন নামের আরেকটা মেয়ে চলে আসে। আসলে লিন হচ্ছে ইউকের গার্লফ্রেন্ড। কয়েক ঘন্টা পর যখন তারা নকশাতে দেখানো এলাকায় চলে আসে, তারা পাহাড়ের উপরে একটা মন্দির দেখতে পায়। অনেক বছর ধরে এখানে কেউ আসেনি। তারা সবাই যখন মন্দিরে ঢুকে, যেখানে চারদিকে শুধু ধুলোবালু জমা ছিল, তাই সবাই প্রথমে হতাশ হয়ে যায় যে এখান থেকে সেই গুহায় কিভাবে যাবে। কিন্তু কিছুক্ষণ খোঁজাখুঁজির পর বে একটা লুকোনো সুইচ খুঁজে পায়, আর সেই সুইচ চাপ দেওয়ার সাথে সাথে একটা গুপ্ত দরজা খুলে যায়। সেই পথ ধরেই তারা একটা বিশাল আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গে পৌঁছে যায়। এভাবে কিছু দূর হাঁটার পর তারা একটা বিশাল দরজার সামনে এসে দাঁড়ায়, কিন্তু এই দরজাতে একটা প্রাচীন তালা দেওয়া ছিল। বে তার বুদ্ধি দিয়ে কিছুক্ষণের মধ্যেই সেই দরজাটাও খুলে ফেলে, কিন্তু দরজাটা খুলে তারা সবাই অবাক হয়ে যায়, কারণ দরজার ওপাশে যেন একটা আলাদা দুনিয়া। সেখানে চারপাশে সবকিছু বরফে ঢাকা, এমনকি নিচের রাস্তাটাও পিচ্ছিল বরফ দিয়ে আবৃত্তি। তাই তাদের হাঁটতে খুব কষ্ট হচ্ছিল, কারণ বরফ এতটাই পিচ্ছিল ছিল যে ঠিকভাবে পা ফেলানোই মুশকিল হচ্ছিল। কিছু দূর সাবধানে আসার পর হঠাৎ করে শার্লি পা পিছলে পড়ে যায়, আর তাকে বাঁচাতে গিয়ে বেও পিছলে যায়। তখনই তারা বুঝতে পারে আসলে এই রাস্তাটা নিচের দিকেই গেছে। তাই সবাই দ্রুত গতিতে নিচের দিকে পিছলে পড়তে শুরু করে। অনেক চেষ্টা করে বে একটা ছুরি দিয়ে শার্লি আর নিজেকে আটকাতে সফল হয়, কিন্তু তখনই দেখা যায় পেছন থেকে বাকিরা এসে তাদের উপর পড়ছে। ব্যাস, আর কি, এবার সবাই মিলে নিচের দিকে পিছলে পড়ছিল। হঠাৎ করে তারা সামনে তাকিয়ে দেখতে পায় তারা যেদিকে পিছলে যাচ্ছে সেখানে কিছু ছুরির মতো ধারালো বরফ তাদের জন্য অপেক্ষা করছে। আর যদি এভাবে সবাই মিলে বরফগুলোর উপর পড়ে তাহলে সবার মৃত্যু নিশ্চিত। কিন্তু বে তখন খেয়াল করে ওই বরফগুলোর পাশে একটা সরু ট্যানেল আছে, তাই সে শার্লিকে বাকি বন্ধুদের দিকে ছুড়ে মারে। এতে সবাই মিলে ওই ট্যানেলের দিকে সরে যায়, আর বে নিজে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই শার্লি তার কাছে থাকা একটা হুক দিয়ে বেকে তাদের দিকে টেনে নেয়। এরপর তারা সবাই ওই ট্যানেলের ভিতর দিয়ে পিছলে মাটিতে এসে পড়ে। সবাই ভাবে হয়তো এবারের মতো তারা বেঁচে গিয়েছে, কিন্তু এই গুহাটা ছিল অনেক অন্ধকার, তবুও তাদের সামনে এগোতেই হবে। তাই সবাই মিলে হাঁটতে শুরু করে। রাস্তায় তারা বেশ কিছু মানুষের হাড় দেখতে পায়। ডক্টর সান তাদের বলে হয়তো এগুলো তাদের, যারা এর আগে সিলেস্টিয়াল বুন খুঁজতে এসেছিল। এটা শুনে তো সবাই চিন্তায় পড়ে যায়, কিন্তু তারা মারা গেল কিভাবে? নকশাতে বলা ছিল এই গুহায় একটা গুপ্ত দরজা থাকবে, আর সেটা দিয়ে তাদেরকে আরো সামনে এগোতে হবে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর তারা সেই দরজাটাও পেয়ে যায়। সবাই মিলে যখন দরজাটা খোলার চেষ্টা করছিল তখনই তারা বুঝতে পারে এখানে তারা একা নয়, কারণ অন্ধকারের ভেতর থেকে কিছু জলজল চোখ তাদের দিকে তাকিয়ে আছে। দেখতে দেখতে কিছু ভয়ঙ্কর কুকুর তাদেরকে চারদিক থেকে ঘিরে ধরে। এবার বাঁচতে হলে তাদের সাথে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই সবাই নিজ নিজ অস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে যায়। কিন্তু এই কুকুরগুলো এতটাই হিংস্র ও ক্ষুধার্ত ছিল যে বেদের অস্ত্রের আঘাতেও তারা ভয় পায় না, বরং বারবার আক্রমণ করতে থাকে। কিছুক্ষণ পর কুকুরগুলোর সংখ্যা আরো বেড়ে যায়। যে করেই হোক এখান থেকে পালাতে হবে। লড়াই করতে করতে বে উপরের দিকে তাকিয়ে খেয়াল করে সেখানে আলো দেখাচ্ছে, তার মানে উপরের দিকে রাস্তা আছে। তখন বে বুদ্ধি করে একটা মশাল জ্বালায় এবং সবাইকে বলে তোমরা গাছের লতাপাতা বেয়ে উপরে উঠে যাও, আমি এদেরকে সামলাচ্ছি। তারা সবাই মিলে যখন উপরে উঠার চেষ্টা করছিল সবার ওজনে লতাগুলো ছিঁড়ে নিচে পড়ে যায়, কিন্তু লতাগুলোর সঙ্গে বাঁধা উপরের কাঠগুলো ভেঙে নিচে পড়ে, আর সাথে সাথে উপর থেকে সূর্যের আলো গুহায় ঢুকে যায়। তখন দেখা যায় কুকুরগুলো সূর্যের আলোতে জ্বলে পুড়ে মরে যাচ্ছে। তার মানে নিশ্চয় এগুলা ছিল কোনো অভিশপ্ত কুকুর যারা সূর্যের আলোতে বাঁচতে পারে না। এবার একে একে সবাই মিলে লতাগুলো বেয়ে উপরে উঠতে শুরু করে। সবার শেষে যখন বেয়ে উপরে উঠার চেষ্টা করছিল তখনই সূর্যের উপরে মেঘ এসে ঢেকে যায়। এতক্ষণ বে সূর্যের আলোর কারণে যে সুবিধাটা পাচ্ছিল মুহূর্তের মধ্যেই সেটা শেষ হয়ে যায়। এই অভিশপ্ত কুকুরগুলোর নেতা বেয়ের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মাটিতে ফেলে দেয়। কুকুরটা বেকে মেরে ফেলতে যাবে, ঠিক তখনই মেঘ আবার সূর্যের উপর থেকে সরে যায়, আর ভাগ্যক্রমে বে তার বন্ধুদের সাহায্যে উপরে উঠে আসে। উপরে এসে তারা সবাই মিলে শহরের একটা বাড়িতে আশ্রয় নেয়। রাতে যখন শার্লি বে এর কেটে যাওয়া জায়গাগুলোতে ব্যান্ডেজ করছিল তখনই তার কাঁধে একটা চিহ্ন দেখতে পায়। রাতের খাওয়ার সময় শার্লি সবাইকে বলেন বে এর মতো আমার কাঁধেও একটা চিহ্ন আছে, এটা হলো একটা অভিশপ্ত চিহ্ন। কয়েকশো বছর আগে যখন আমার পূর্বপুরুষরা যুদ্ধ থেকে বাঁচতে একটা শয়তানের গুহায় আশ্রয় নিয়েছিল তখন এই গুহায় শয়তানের ঘুম ভেঙে যায়। সে অদ্ভুত কিছু প্রাণীদের দিয়ে এই মানুষগুলোর উপর আক্রমণ করায়,
আর এই প্রাণীদের আক্রমণে তাদের সবার শরীরে এই অদ্ভুত চিহ্ন আঁকা হয়। আসলে এটা ছিল এই শয়তানের এক ধরনের অভিশাপ। এই চিহ্ন শরীরে থাকা অবস্থায় কোনো মানুষ 50 বছরের বেশি বাঁচতে পারবে না। ওই দিন সেখানে থাকা বয়স্ক মানুষ সবাই মারা গিয়েছিল, আর যারা বেঁচে ফিরেছে তাদের সবার বংশধররাই অভিশাপে অভিশপ্ত। তারা কেউই 50 বছরের বেশি বাঁচতে পারে না। চার্লি আরো বলেন, আমি আমার পরিবারকে এই অভিশাপ থেকে মুক্ত করার জন্যই সেলেস্টিয়াল বুন খুঁজতে এসেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি এই রাস্তাটা এতটা ভয়ানক। তাই আমি বাকিদের বলতে চাই, যদি তোমরা চাও তাহলে এখান থেকে ফিরে যেতে পারো, আর তোমাদের হাতে বাকি যে সময়টা আছে সেটা হেসে খেলে পার করো, কারণ এই রাস্তায় গেলে হয়তো আমরা কেউ আর ফিরে নাও আসতে পারি। কিন্তু বে এটা জানার পর শার্লিকে কথা দেয়, যে করেই হোক আমি এই সেলেস্টিয়াল বুন হাসিল করব এবং নিজের সাথে সাথে সবাইকে এই অভিশাপ থেকে মুক্ত করব। পরের দিন তারা ঠিক দুপুরের সময় সে ভয়ঙ্কর কুকুরের গুহার সামনে এসে উপস্থিত হয়। তারা প্ল্যান করে এসেছিল যে তারা এই গুহায় ঠিক তখনই নামবে যখন সূর্য মাথার উপর থাকবে, তাহলেই তারা ওই কুকুরগুলোর হাত থেকে নিজেদের বাঁচাতে পারবে। তবে তাদের কাছে সময় থাকবে মাত্র 30 মিনিট, কারণ 30 মিনিট পর সূর্য ধীরে ধীরে পশ্চিম দিকে সরে যাবে। তাই যা করার এই 30 মিনিটের মধ্যেই করতে হবে। প্ল্যান মতো তারা সবাই গুহার মুখ থেকে কাঠগুলো সরিয়ে আবারও নিচে নেমে আসে। এবার একদম সময় নষ্ট না করে তারা সেখানে থাকা আন্ডারগ্রাউন্ড দরজাটি খুলে ফেলে। সেই সঙ্গে তারা মাটির নিচে আরেকটি রুমে পৌঁছে যায়। বে তার সাথে নিয়ে আসা একটি মোমবাতি জ্বালায়, সাথে সাথেই চারদিকে আলো জ্বলতে শুরু করে। এই রহস্যময়ী গুহায় অনেক ধরনের অভিজ্ঞতার পর তারা বুঝতে পেরেছিল যে প্রত্যেকটি ধাপেই কোনো না কোনো বিপদ লুকিয়ে আছে। তাই সবাই মিলে খুব সাবধানে এগোতে থাকে। তবুও বে একটি ভুল জায়গায় পা দিয়ে ফেলে, সাথে সাথে পুরো গুহা কাঁপতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে চারদিক থেকে কয়েকশো তীর তাদের দিকে ছুটে আসে। সবাই লাফ দিয়ে কোনো মতে বেঁচে যায়। এভাবেই তারা যত সামনের দিকে এগোচ্ছিল নানান বিপদ তাদের উপর আসছিল, কিন্তু বে এর বুদ্ধির জোরে সবাই বেঁচে যায়। অবশেষে তারা সেই স্থানে পৌঁছে যায় যেখানে সেলেস্টিয়াল বুনটি রাখা ছিল। বে তখন শূন্যে বাঁচতে থাকা বুনটি নিজের কাছে নিয়ে নেয়। তখনই শার্লি দেখে অনেকগুলো বিশাল মাকড়সা তাদের দিকে ছুটে আসছে। তারা সবাই মাকড়সাগুলোর সাথে যুদ্ধ করতে শুরু করে, কিন্তু মাকড়সাগুলো সংখ্যায় অনেক বেশি থাকায় তাদের হারানো অসম্ভব ছিল। তখনই বে লক্ষ্য করে মাকড়সাগুলো শুধুমাত্র সেলেস্টিয়াল বুনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই সে তার জীবনের ঝুঁকি নিয়ে সব মাকড়সাগুলোকে নিজের দিকে ডেকে নেয়। এই সুযোগে বাকিরা সবাই সেখান থেকে নিরাপদে বের হয়ে যেতে থাকে, তবে একমাত্র শার্লি থেকে যায়। শার্লির সাহায্যে বে মাকড়সাগুলোর মধ্যে থেকে বেরিয়ে সে সুড়ঙ্গের মুখের কাছাকাছি চলে আসে, কিন্তু যখনই তারা দুজন উপরে উঠতে যাবে মাকড়সাগুলো শার্লিকে জাল দিয়ে আটকে নিচে ফেলে দেয়। শার্লিকে বাঁচাতে বে আবারও নিচে চলে আসে। সাথে সাথেই দেখা যায় তাদের পুরো টিম আবারও সেখানে ফিরে এসেছে। তারা কেউই কাউকে ছেড়ে এখান থেকে বের হতে রাজি নয়। সবাই মিলে মাকড়সাগুলোর সাথে যুদ্ধ করতে থাকে। এতক্ষণে 30 মিনিটের বেশি হয়ে গিয়েছে, তাই সূর্যের আলো সেখান থেকে সরে যায় এবং সুড়ঙ্গের উপরে দরজাটাও বন্ধ হয়ে যায়। এখন তারা সবাই মাকড়সাগুলোর সাথে নিচে আটকে গেছে। তখন ডাক্তার সান সেলেস্টিয়াল বুন দিয়ে সব মাকড়সাগুলোকে এক জায়গায় জড়ো করে চারদিকে জ্বালানি তেল ছড়িয়ে দেয়। এরপর সবাই মিলে একটি কাঁটাযুক্ত দেওয়াল তৈরি করে। তারা সবাই সেই দেওয়ালের ভিতরে চলে আসে। এরপর বে একটি লাইটার বাইরে ছুড়ে দেয়, সাথে সাথে পুরো জায়গাটা আগুন ধরে যায়। দেখতে দেখতে সব মাকড়সাগুলো আগুনে পুড়ে যায়, কিন্তু বদ্ধ জায়গায় আগুন এবং ধোঁয়ার কারণে তাদের সবার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তারা বুঝতে পারে এটা ছিল তাদের ভুল প্ল্যান। হঠাৎ শার্লি লক্ষ্য করে তার হাতে থাকা কম্পাসটি উল্টো ঘুরতে শুরু করছে, যেমন ঠিক প্রথমবার নৌকাতে থাকা অবস্থায় হয়েছিল। শার্লি বুঝতে পারে তারা নদীর খুব কাছাকাছি আছে, তাই তারা দেওয়ালে আঘাত করতে শুরু করে। তাদের আঘাতের শব্দ শুনে সে মনস্টারটি সেখানে চলে আসে এবং বাইরে থেকে দেওয়ালে আঘাত করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই দেওয়ালটি ধ্বংস হয়ে যায় এবং নদীর পানি ভিতরে ঢুকে যায়। সুযোগ পেয়ে তারা সবাই সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু বে খেয়াল করে সেই নদীর মনস্টারটি তার পিছনে তাড়া করছে। মনস্টারটি প্রায় তাকে খেয়েই ফেলবে। ঠিক তখনই গুহার উপর থেকে একটা বিশাল পাথর এসে তার গায়ে পড়ে এবং মনস্টারটি সেখানে আটকা পড়ে। এরপর আমরা তাদের সবাইকে ট্রেনে দেখতে পাই। এক ভয়ঙ্কর অ্যাডভেঞ্চারের পর তারা সবাই বেঁচে ফিরেছে। এখন বাড়ি ফেরার ফালা। শার্লি তখন বেকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। সেই সাথে সাথে অনেক খুশি, কারণ অবশেষে তারা সবাই অভিশাপ মুক্ত হয়েছে। আসলে গল্পের সেই বিজনেসম্যান ওয়াং নিজেও একজন অভিশাপের ভুক্তভোগী ছিল, তাই সে সেলেস্টিয়াল বুন পাওয়ার জন্য এত মরিয়া হয়ে উঠছিল। গল্পটা এখানেই শেষ। বন্ধুরা, গল্পটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে লিখুন এবং এমনই রহস্যময়ী গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন।